আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচন চায় বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এদিকে সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচনে আয়োজন করেছেন জানিয়ে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, রাজনৈতিক বিভাজনে কমিশনের হস্তক্ষেপের সুযোগ নেই। আশিকুল আলমের রিপোর্টে জানাচ্ছেন নাজিব ফরাইজি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময়ের বৈঠক শেষে 10 সদস্যের প্রতিনিধি দলের প্রধান ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চান তারা। As international partners of Bangladesh, we very much appreciate this opportunity to learn more and gain insights into preparations for these key elections. And we certainly had plenty of questions and discussions and open discussions with the Chief Election Commissioner and his team, which we appreciated. I would say that we've said all along, as friends and partners of Bangladesh, we hope to see a democratic, credible, peaceful and participatory election. And that's certainly something that the whole world, I think, is hoping for. And we as প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানান, সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আমরা আমাদের যে কনস্টিটিউশনাল অবলিগেশন, যে একটা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে যে আমরা আইনত এবং সাংবিধানিকভাবে বাধ্য, সেটা আমরা খুব স্পষ্ট করে তাদেরকে বুঝিয়েছি, আগেও বুঝিয়েছি। আমার বিশ্বাস আমাদের এই সাংবিধানিক যে সীমাবদ্ধতা, এটা তারা বুঝতে পেরেছেন। আর পলিটিক্যাল সাইডটা আমরা বলেছি, রাজনৈতিক অঙ্গনে যদি কোনো মতবিরোধ থাকে, কোনো বিভেদ থাকে, কোনো বিভাজন থাকে, সেখানে কোনোভাবেই আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারি না, আমরা সেখানে এনগেজ করতে পারি না। তবে পুনঃতফসিল হবে কিনা এমন প্রশ্নোত্তর এড়িয়ে যান প্রধান নির্বাচন কমিশনার। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। সময়সীমা অতিক্রম করে নির্বাচনের তফসিল পেছানোকে সমর্থন করবে না আওয়ামী লীগ, জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শরিক হলেই সবাই মনোনয়ন পাবে না, তার জেতার সক্ষমতা থাকতে হবে। এদিকে বিএনপি জামায়াত সহিংসতা করে নির্বাচনকে বাধাগ্রস্ত করলেও পশ্চিমারা নীরব কেন, সেই প্রশ্ন তোলেন তিনি। আতিকুর রহমানের রিপোর্ট। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে না, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বললেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে হলে তফসিলের সময়সীমার মধ্যে আসতে হবে। আমরা বারবার বলে যাচ্ছি, আমরা চাই না কেউ নির্বাচনের বাইরে থাকে। সে সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন আমরা কখনো সমর্থন করব। এই সময়সীমাকে অতিক্রম করবে এমন কোনো পরিবর্তন আমরা কখনো সমর্থন করব। প্রধান বিচারপতির বাড়িতে যারা হামলা করছে, এটা বিচার হবে না? গাড়ি পোড়াচ্ছে প্রকাশ্যে, যারা ধরা পড়ছে তাদেরকে বিচার হবে না? যারা মানবাধিকারের কথা বলে, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে বলে, সেসব দেশ বিএনপি জামাতের সহিংসতার ব্যাপারে নীরব কেন, সে প্রশ্ন কাদেরের। নির্বাচনকে বাধাগ্রস্ত যারা করছে তাদের বিরুদ্ধেই তো নিষেধাজ্ঞা আসার কথা। এই ব্যাপারে কারো কোনো কথা নেই। নির্বাচনী প্রক্রিয়াকে বাধা দিচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধা দিচ্ছে। ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বড় গলায় বলেন তারা। আজকে একটা পক্ষের এইসব অপকর্ম, মিথ্যাচার, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী অ্যাক্টিভিটিস সম্পর্কে তারা কেন নীরব? ইউরোপও কিছু বলে না, আমেরিকাও কিছু বলে না। আওয়ামী লীগের অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হলেও তাদের সবাইকে দলের সিদ্ধান্ত মানতে হবে বলে জানান তিনি। দলের লোক হলে দলের সিদ্ধান্ত মানতে হবে। ওবায়দুল কাদের বলেন, শরিক দলের সদস্য হলেই সবাই মনোনয়ন পাবেন এমন নয়, তার ভোটে জেতার সক্ষমতা থাকতে হবে। আতিকুর রহমান, আরটিভি, ঢাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফুল দিয়ে বরণ করে নিলেন স্থানীয় নেতাকর্মীরা। দুপুরে ঢাকায় থেকে সাকিব মাগুরা পৌঁছালে কামারখালী ব্রিজ এলাকায় জড়ো হন সমর্থকরা। দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভায় সাকিব আল হাসান সহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাতাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ড ও মাগুরা 2 আসনে মনোনীত প্রার্থী বীরেন শিকদার বক্তব্য রাখেন। এ সময় সাকিব জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পরামর্শে তিনি আগামী দিনে কাজ করে যেতে চান। আশা করব যে আমরা দুইজনে মিলে সামনের 5 বছর আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। সেজন্য আপনাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। প্রথম যখন ব্যাট ধরছি, বল ধরছি, আমার কোচরা যেভাবে শিখিয়ে দিয়েছে, আশা করি আমাদের সভাপতি, সেক্রেটারি, চেয়ারম্যান, আমি এত পদও জানি না, সত্যি কথা, সবাই যদি আমাকে সাহায্য করে তাহলে আমি যেমন বিশ্বের নম্বর অলরাউন্ডার হতে পেরেছিলাম, আশা করি মাগুরাকে ওরকম একটা জায়গায় নিয়ে যেতে পারবো। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলমকে ফুল দিয়ে বরণ করে নিল নেতাকর্মীরা। মঙ্গলবার মোর্শেদ আলম তার নির্বাচনী এলাকা সেনবাগ ও সোনাইমুড়িতে পৌঁছলে রাস্তায় নেমে আসে মানুষ। নোয়াখালীর প্রবেশ মুখ সোনাইমুড়ির চাষির হাটে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে ছাতার পাইয়া রাস্তার মাথা হয়ে তিনি নাটেশ্বরের নিজ বাড়িতে এসে বাবা মায়ের কবর জিয়ারত করেন। এরপর নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন প্রীতিভোজে। আমার এলাকার সেনবাগ সোনামুড়ি আংশিক এলাকাতে আমি অনেক অভূতপূর্ব অনেক উন্নয়ন করেছি। আমি যে উন্নয়ন এর আগে এই এলাকার জনগণ কখনো দেখে নাই। এখানে কাঁচা রাস্তা বলতে কিছুই নেই। আমি রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সব কিছু করে দিয়েছি। সামান্য কিছু কাজ বাকি আছে, অসমাপ্ত আছে। এগুলি সামনে আগামী নির্বাচন ইনশাল্লাহ জনগণ, আমি যদি জয়যুক্ত হই তখন এগুলি আমি শেষ করতে পারবো আশা রাখি আমি। সরকার জনগণের সঙ্গে দীর্ঘমেয়াদী শত্রুতায় জড়িয়েছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এর ফলাফল ভালো হবে না। অনলাইন ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। এদিকে বিএনপি ও সমমনা দলগুলো ডাকা 8ম ধাপের অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুনের ঘটনা ঘটেছে। অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীতে। নগরেও সড়ক মহাসড়কে যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম হলেও আগের চেয়ে বেড়েছে। সুফিয়ান ফারাবি রিপোর্টে থাকছে এর বিস্তারিত। বিএনপির ডাকা 8ম দফা অবরোধের আগের রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কের নলকায় সবজি বোঝাই পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিনে সলঙ্গা ও বেলকুচিতে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করে জামাত শিবিরের নেতাকর্মীরা। রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে রাজশাহী সিটির এক পরিচ্ছন্নতা কর্মী আহত হয়। অবরোধের সময় গাজীপুরে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সংখ্যায় কম হলেও দূরপাল্লার যানবাহন চলাচল করছে। স্বাভাবিকের চেয়ে কম হলেও রাজধানীতে সব ধরনের যানবাহনই চলাচল করছে। স্বাভাবিক রয়েছে ট্রেন ও লঞ্চ চলাচল। অবরোধের সমর্থনে রাজধানীর কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিজয়নগর, পল্টন ও প্রেস ক্লাব এলাকায় মিছিল করে এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, গণ অধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, 12 দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চ। যদি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হয়, বিএনপি ছাড়া বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। এই ধরনের একটা অযোগ্য অতর্ব নির্বাচন কমিশনারের অধীনে এবং শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। জনগণ যেখানে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সকল বিরোধী দল যেখানে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এরকম একটা ভোট খেলা, এরকম একটা মিথ্যা নির্বাচন কেন আপনারা আজকে সেখানে দায়ী নেবেন? এরকম একটা মানুষের ভোটাধিকার নিয়ে এরকম একটা জালিয়াতি কেন আপনারা আশ্রয় নেবেন? এই যে তামাশা করা হচ্ছে, এটা কেবল প্রত্যাখ্যান নয়, এই কোন ভোট না দিয়ে একে প্রতিরোধ করে বাংলাদেশকে আজকে পাঠাতে হবে। অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের সঙ্গে শত্রুতায় জড়িয়ে পড়েছে সরকার। সুপারির বাগান, ফলের বাগান,
এবং রান্নাঘরে যে খড়ি রাখা হয়, লাকড়ি রাখা হয়, সেই লাকড়ির স্তূপের মধ্যে ঠেলে ঠুলে কোন রকম একটা জায়গা করে গ্রেপ্তার এড়ানোর জন্য সেখানে লুকিয়ে থেকে কোন রকমের রাত পার করেছে। বিএনপির নেতাকর্মীদের যেন মানবাধিকার থাকতে নেই। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবনের দুর্ঘটনায় নিহত ৩ প্রবাসী নির্মাণ শ্রমিকের নাম প্রকাশ করেছে বাংলাদেশ হাই কমিশন। নিহতরা হলেন মোহাম্মদ মোকাদ্দেস আলী, তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মোহাম্মদ আফসার আলীর ছেলে। আরেকজন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম। অপরজনের নাম মোহাম্মদ আহাদ আলী, তার বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামে। বাবার নাম মোহাম্মদ ওসমান মাগরুল। নিহতদের মরদেহ পেনাং জেনারেল হাসপাতালে সংরক্ষিত রয়েছে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাই কমিশন। দ্বাদশ জাতীয় নির্বাচনে 280টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূল বিএনপি। সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। এর মধ্যে দলের চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী নির্বাচন করবেন সিলেট 6 আসন থেকে, আর মহাসচিব নারায়ণগঞ্জ 1 থেকে। সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার বলেন, 2014 ও 2018 নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিয়েছিল, এবার তাদের সেই সুযোগ দেয়া হবে না। দলের প্রার্থীদের বিষয়ে তৈমুর বলেন, যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তারা বিলাসবহুল প্রার্থী নয়, পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। একটা সিস্টেম ভাঙতে চাই যে এই দেশের কোটিপতি লোকের ওই শুধু নির্বাচন করব আর মধ্যবিত্ত আর নিম্নবিত্ত হা করে তাকায় দেখবো, সেই সিস্টেম ভাঙতে চাই। আমরা ওই সাধারণ পরিবারের মধ্যবিত্ত পরিবারের লোকদের প্রেফার করছি এবং সেইভাবে আমরা নির্বাচনটা করবো ইনশাল্লাহ। দিনাজপুরের হিলিতে কমেছে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম। কমেছে শীতকালীন সবজির বাজারও। বর্তমানে ভারতীয় আলু কেজি প্রতি 2 টাকা কমে হিলি স্থলবন্দরে পাইকারি মোকামে বিক্রি হচ্ছে 28 টাকায়। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকায়। দেশি পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 100 টাকায় বিক্রি হচ্ছে। আর আদা কেজি প্রতি 20 টাকা কমে 160 টাকা এবং রসুন কেজি প্রতি 10 টাকা কমে 180 টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সাথে কেজি প্রতি 30 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে শীতকালীন সবজির দাম। হিলি কাস্টমস জানায়, গতকাল ভারতীয় 31টি ট্রাকে 800 মেট্রিক টন আলু এবং 14টি ট্রাকে 400 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে। বেসরকারি খাতে যত্রতত্র বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপাসিটি চার্জ প্রদানে দায় মুক্তির বিশেষ আইন বাতিলের পাশাপাশি বিইআরসির গণশুনানি ছাড়াই নবায়নযোগ্য বিদ্যুতের দাম বৃদ্ধির নিয়ম বাতিলের আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে সংগঠনের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম জানান, জ্বালানি খাতে অনিয়ম রোধে ও দোষীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল করা উচিত। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম বলেন, এলএনজি ও কয়লা আমদানি করে চালানো বিদ্যুৎ খাতকে আমদানি নির্ভর করা হয়েছে। অন্যদিকে নিজস্ব গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন বৃদ্ধি এবং স্থল ও সমুদ্র নতুন গ্যাস কূপ অনুসন্ধানে নেওয়া হচ্ছে নানা পর্যাপ্ত উদ্যোগ। সেটা তো আরেকটা গ্রস হরিপুরে কি একটা কূপ আবিষ্কার হলো। আমরা যদি কোনো রকম গণশুনানি ছাড়াই যে বিদ্যুৎ নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে, মানুষকে বুঝতে না দিয়ে অন্ধকারে রেখে বিদ্যুতের মূল্য বাড়বে আর বিদ্যুতের আমদানি ব্যয় বাড়ার এই অবস্থায় রেখে কোনো কিছু করা সম্ভব হবে না। আমরা যারা ভূতত্ত্ববিদ তারা বারবার দেখিয়ে আসছি যে বাংলাদেশের মাটির নিচে প্রচুর গ্যাস সম্পদ আছে। এই গ্যাস আমরা মাটির নিচে রেখে আমরা এলএনজি আমদানি করি, আমরা কয়লা আমদানি করি, আমরা বিদেশের আমদানি নির্ভর জ্বালানির উপরে আমরা ভর করে থাকি। নদী খনন করতে গিয়ে এক কঙ্কালের সূত্র ধরে সন্ধান মিলল 6 মাস নিখোঁজ থাকা কেরানীগঞ্জের রোমান শিকদারের। পরকীয়ার জেরে প্রেমিকা ও তার স্বামী কৌশলে রোমানকে হত্যা করে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। পরে লাশ গুম করার জন্য নদীর ধারে মাটি চাপা দেয় তারা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। 6 মাস পর ছেলের সন্ধান পেয়েও কান্না থামাতে পারছে না মা। জলজান্ত সন্তানের মরদেহটিও যে তার দেখা হলো না। নদীতে মিলল রোমানের কঙ্কাল।
পিবিআই বলছে দক্ষিণ কেরানীগঞ্জের সিংহ নদীর সংস্কার করতে গিয়ে সন্ধান মেলে একটি কঙ্কালের। সেটির সঙ্গে থাকা একটি অস্পষ্ট নেভি ব্লু শার্টের অংশ দেখেই সন্দেহ ঘনীভূত হয়। পরে নিখোঁজ রুমানের আত্মীয়রা কঙ্কালটিকে রুমানের বলে দাবি করে। নদী খনন করতে গিয়ে ওই ভেকুর যে প্লেট থাকে, ট্রের মতো থাকে, এটার সঙ্গে কাদার সঙ্গে এই ডিসিস্টের আপনার কঙ্কাল বের হয়ে আসে। তো কঙ্কাল যখন উঠে আসে, কঙ্কালের সঙ্গে তার যে পরিহিত শার্ট ছিল নেভি ব্লু কালারের, এই শার্টের ছেঁড়া একটা অংশ শরীরের ডান পাশে হাতের সঙ্গে ছিল তখনও। তো ওনার স্ত্রী ওই শার্টের কালার যতটুকু আন্দাজ করতে পেরেছিলেন, শার্টের কালার দেখে এবং কঙ্কালের অবয়ব দেখে কিছুটা ধারণা করেন যে এটা তার স্বামীর হতে পারে। পরবর্তীতে ফরেনসিক টেস্টে আত্মীয়দের সন্দেহই সত্য হয়। পিবিআই বলছে পরকীয়ার জেরে একই এলাকার প্রেমিকা আখি আক্তার ও স্বামী ওমর ফারুক পরিকল্পিতভাবে হত্যা করে রুমানকে। আখি আক্তার তার এই পরকীয়া প্রেমিক রুমান শিকদারকে ফোন দেন, ফোন দিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে আসেন। আগে থেকেই প্রস্তুতি ছিল, একটি মোটা রড দিয়ে তার সুবিধা মতো সময়ে মাথার পিছনে আঘাত করে তাকে হত্যা করেন। লাশটি বস্তায় ভরে বস্তার মুখ বেঁধে পার্শ্ববর্তী একটি নদী আছে, সেই নদীতে নিয়ে বস্তার মধ্যে একটু ইট ভরে ওই নদীতে ফেলে দেন। ঘটনা উদ্ঘাটনের পর থেকেই এলাকায় বিক্ষোভ করছেন স্থানীয়রা। অভিযুক্ত ওমর ফারুক ও আখির সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। সুমন তানভীর, RTV, ঢাকা। এবার IDLC বদলে যাওয়া বাংলাদেশ প্রসঙ্গ। নতুন বছরের শুরুতে চট্টগ্রামে চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস। দ্বিতলে বাসে মাত্র ৫ টাকা ভাড়ায় নিরাপদে চড়তে পারবে শিক্ষার্থীরা। সিসিটিভি ক্যামেরায় যখন তখন সন্তানের খোঁজ নিতে পারবে অভিভাবকরা। জেলা প্রশাসন জানায় প্রাথমিকভাবে 10টি বাস চালুর কথা থাকলেও পরবর্তীতে সংখ্যা বাড়ানো হবে। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্য ছবিতে, বিস্তারিত সৈয়দ মাহমুদের রিপোর্টে। স্মার্ট কার্ডের মাধ্যমে হাজিরা দিয়েই বাসে উঠেছে ওরা। সঙ্গে সঙ্গে খুদে বার্তা পৌঁছে গেছে ওদের বাবা মায়ের স্মার্টফোনে। সন্তান কোথায় আছে, কেমন আছে, জিপিএস ট্র্যাকিং ও ক্যামেরার সাহায্যে ঘরে বসেই সেটা জানতে পারছেন অভিভাবকরা। জানুয়ারি থেকে নগরীতে এমন 10টি বাস চালু করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গত সোমবার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের আউটারে হয় বাসের উদ্বোধন। স্মার্ট সোসাইটির একটা প্রমাণ। স্মার্ট ইকোনমি হচ্ছে যে এখানে কিন্তু কোনো ক্যাশ নাই। আমরা যে ইকোনমির দিক থেকেও এগিয়ে যাচ্ছি, সমাজ এগিয়ে যাচ্ছে, এই বাসের মাধ্যমে কিন্তু স্মার্ট বাংলাদেশের একটা পূর্ণাঙ্গ প্রতিরূপ। জেলা প্রশাসন জানিয়েছে রোজ সকালে নগরীর বিভিন্ন স্ট্যান্ড থেকে ছাড়বে বাস, থামবে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের সামনে। শিক্ষার্থীরা যেখানেই নামুক ভাড়া 5 টাকাই। মানে এটা পেয়ে তো আমরা অনেক খুশি। আমাদের খুবই ভালো লাগছে, আমাদের জন্য খুবই নিরাপদ এবং আমরা সময় মতো স্কুলে পৌঁছাতে পারি। এই ছোট একটা কাজের মাধ্যমে আমাদের স্মার্ট বাংলাদেশটা পরিপূর্ণ হবে। ছাত্রছাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতের পাশাপাশি যানজট নিরসনেও ভূমিকা রাখবে স্মার্ট বাস। এতে করে আমরা আশা করি যে জনদুর্ভোগ, যেটি রাস্তাঘাটে ট্রাফিক কনজেশন, সেটি কমবে এবং শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারবে। প্রকল্পটিকে টেকসই হিসেবে গড়ে তুলতে পরবর্তী সময়ে আরও 10টি বাস চালু করা হবে, এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন। সৈয়দ মাহমুদ, RTV। আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের 23তম উপশাখা উদ্বোধন হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন ভবনে এটি উদ্বোধন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ বশিরুল আলম ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক যৌথভাবে উপশাখাটির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের GM মোহাম্মদ নোমান মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গুলশান ক্লাব সদস্যদের জন্য ঢাকা ব্যাংক একটি কো-ব্র্যান্ডেড মাস্টার কার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড চালু করেছে। কার্ডটি গুলশান ক্লাবের সদস্যদের জীবনযাত্রা এবং ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে। এতে রয়েছে আজীবন বার্ষিক ফি ওয়েভার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে কমপ্লিমেন্টারি অ্যাক্সেস, বিমানবন্দরে পিক অ্যান্ড ড্রপ প্রভৃতি সুবিধা। সম্প্রতি গুলশান ক্লাব অলিম্পিয়াডে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেডিট কার্ডটি উন্মোচন করা হয়।
আবারও নির্বাচন প্রসঙ্গ। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছে প্রার্থীরা। গোপালগঞ্জ 3 আসনে মনোনয়নপত্র জমা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিপুল সংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ে। সারা দেশে আওয়ামী লীগের অনেক নেতা স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেয়। পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে নির্বাচনে আসার আহ্বানও জানান। কাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। সকাল থেকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাবিরুল ইসলামের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে আসেন ঢাকা 6 আসনের আওয়ামী লীগের প্রার্থী সাইদ খোকন ও ঢাকা 8 আসনের বাহাউদ্দিন নাসিম। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তারা। মেরে আঙ্গনে মে তোমারা ক্যা কাম হ্যায়, আমার এলাকায় তোমার কি কাজ? 40 বছর আমি রাজনীতি কর্মী হিসাবে মাঠে ময়দানে আমি কাজ। ঢাকা 17 আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের মনোনয়ন জমা দেন স্ত্রী শেরিফা কাদের। এছাড়াও নিবন্ধিত দলের স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন জমা দেন। অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা তাদের। নির্বাচনের জন্য সমতল ভূমি তৈরি করতে পারে এবং নির্বাচনের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে পারে, তবে নির্বাচন করবে। গোপালগঞ্জ 3 আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা দেন। এর আগে বঙ্গবন্ধুর মাজারে দোয়া মোনাজাত করেন তারা। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে। সকল প্রার্থী বিপুল ভোটে পুনরায় সরকার গঠন করে এই দেশের যে উন্নয়ন ধারাকে তিনি অব্যাহত রাখবেন। সিলেট 1 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন মনোনয়ন জমা দিয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান। আমরা তাদেরও আহ্বান করব তারা এই 7 জানুয়ারির নির্বাচনে যেন দলে দলে যোগদান করেন। শরীয়তপুর 2 আসনে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের প্রার্থী পানি সম্পদ উপমন্ত্রী ইনামুল হক শামীম। ফরিদপুর 4-এ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। আর না আসলে তারা এই রাজনীতির আস্থা করে নিক্ষিপ্ত হবে। যদি কোন রকম ভাবে জাফরুল্লাহ সাহেব প্রভাব খাটানোর চেষ্টা করে, যেটা উনি পারবে না, নির্বাচন 100% সুষ্ঠু হবে। বাগেরহাট 1 আসনে শেখ হেলাল উদ্দিন MP ও বাগেরহাট 2-এ তার পুত্র সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় মনোনয়নপত্র জমা দিয়েছেন। পূর্বপুরুষদেরও স্বপ্ন ছিল যে পদ্মা সেতু হোক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাগেরহাটবাসীর থেকে আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2001 সালে বিএনপি ক্ষমতা এসে মংলাপট্টা বন্ধ করে দিয়েছে, জুট মিলগুলি বন্ধ করেছে, লক্ষ লক্ষ লোককে বেকার করে দিয়েছে। ইনকোয়ারি করে যা বোঝা যায়, রিসার্চ করে যে নতুন ভোটারদের যারা এসেছে তরুণ প্রজন্মের সকলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পক্ষে। তারা আসলে সহিংস রাজনীতি, সংঘাতের রাজনীতি পছন্দ করেনি এবং সেটা ভোট বাক্সে প্রমাণ হবে 7 জানুয়ারি। নারায়ণগঞ্জ 1 আসনে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার মনোনয়নপত্র জমা দেন। সব মানুষের অংশগ্রহণ আমরা চাই, জনগণের অংশগ্রহণ চাই, এমনকি সকল দলের রাজনৈতিক দলের অংশগ্রহণ চাই। দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিপুল উৎসাহে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দক্ষ মানব শক্তিতে পরিণত হতে পারে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং ঢাকা মহানগর নির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতাদের শপথ অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদ্য সাবেক সভাপতি হেদায়েত হোসেন সহ নবনির্বাচিত সদ্য বিদায়ী কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্লাটিনাম খনি দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় 11 জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো 75 জন। মঙ্গলবার দুর্ঘটনা কবলিত খনির পরিচালনাকারী সংস্থার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের সবাই শ্রমিক। মূলত শ্রমিকদের ভূপৃষ্ঠে ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত লিফট প্রায় 200 মিটার নিচে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। মাইন পরিচালনাকারী কোম্পানি ইম্পালা প্লাটিনাম দুর্ঘটনাটিকে কোম্পানিটির ইতিহাসের অন্ধকারতম দিন হিসেবে উল্লেখ করেছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছে আরও 30 ফিলিস্তিনি বন্দী। এর বিপরীতে গাজা থেকে 10 ইসরায়েলি ও 2 বিদেশি নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। এদিকে 6ষ্ঠ দফা বন্দী মুক্তির মধ্য দিয়ে আজ শেষ হবে 2 দিনের বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ। অবশ্য গাজায় সাময়িক যুদ্ধবিরতি মূল সমস্যা সমাধান করবে না বলে মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দলের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়। বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া আরও 2 পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খানকে এই কমিটির সদস্য করা হয়। বিশ্বকাপে দলের দুর্বল পারফরমেন্সের কারণগুলো খুঁজে বের করে বোর্ডের কাছে উপস্থাপন করবে এই কমিটি। তবে কতদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে তা উল্লেখ করেনি বিসিবি। সদ্য সমাপ্ত ভারত বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশা নিয়ে গেলেও প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ। 9 ম্যাচে 7টিতে হেরেছে সাকিব বাহিনী। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। আরটিভির সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।